বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে পর্দার অন্তরালে বিএনপির রাজনীতি কেমন ছিল শুনলে অবাক হবেন, শুনলে অনেকটা চমকে উঠবেন। গত 24 ঘন্টায় রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনগুলো এত গুরুত্বপূর্ণ যে এটি যেমন আলোচনার জন্ম দিয়েছে তেমনি কিছু সমালোচনাও উস্কে দিয়েছে। তারেক রহমান সরকার যখন তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে বাদ দিয়ে দিল, আমি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আচ্ছা, যেহেতু তাজুল ইসলাম এর আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই জামাতের নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন, সুতরাং একটা কথা উঠতে পারে যে এই আদালত নিরপেক্ষ না। বাংলাদেশে আপনি যখন ভালো কিছু করবেন, সৎ পথে চলবেন, তখন কিন্তু সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে এবং যারা অসৎ ব্যক্তি তারা এত সংঘবদ্ধ যে আপনি কিছুই করতে পারবেন না। ওই ইন্টারভিউতে উনি যা কিছু বলছে, ওই শেখ হাসিনার ব্যাপারে যা বলছিল, ঠিক ওই একই রকমই কথা ডক্টর ইউনূস স্যারের বিরুদ্ধে। আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। গত 24 ঘন্টায় রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনগুলো এত গুরুত্বপূর্ণ যে এটি যেমন আলোচনার জন্ম দিয়েছে তেমনি কিছু সমালোচনাও উস্কে দিয়েছে। সমালোচনা উস্কে দিয়েছে এই কারণেই, রাষ্ট্রের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাত দিয়েছেন এবং পরিবর্তন এনেছেন, যে পরিবর্তনগুলো এই মুহূর্তে প্রয়োজন ছিল না, তবুও তিনি করেছেন। কারণ যেহেতু তারা অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করেছে, সুতরাং এখানে তারা অনেক কিছু করতেই পারে। তাদের একটা প্ল্যান আছে, তাদের পরিকল্পনা মতো তারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের নিজেদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় বসাবে, এটি খুবই স্বাভাবিক, এটি তারা করতেই পারে। এখানে বিতর্কের কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। তবে যে জায়গাগুলোতে অত্যন্ত সুনামের সাথে কেউ কেউ দায়িত্ব পালন করছিল, সেখানে রদবদল অনেকেই এটি ভিন্ন চোখে দেখছে। আমরা সেনাবাহিনীতে যে রদবদলটা হয়েছে এইটা পরে আসছি, তার আগে চিফ প্রসিকিউটর যে পরিবর্তন করা হলো তাজুল ইসলামকে, তখন এই তাজুল ইসলাম কিন্তু একটি নাম ছিল না। তাজুল ইসলাম বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনগুলো বাদে বাকি সমস্ত মানুষের হৃদয়ের ভিতরে তিনি প্রবেশ করেছিলেন। তিনি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ থামানোর জন্য চেষ্টা করছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রমের মাধ্যমে সমস্ত অপরাধীদেরকে তিনি আইনের আওতায় আনার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং এক্ষেত্রে তিনি অনেকটা সফলও হয়েছেন। এমনকি সেনাবাহিনীর ভিতরে যে গুটি কয়েক অপরাধী ছিল, এই অপরাধীদেরকেও তিনি ছাড় দেন নাই। ধারণা করা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটিই মনে করছে যে সেনাবাহিনীর ভিতরে যে কয়জনকে তিনি গ্রেপ্তার করিয়েছেন, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করেছেন, এদেরই একটা কারসাজিতে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তিনি সরাসরি বিএনপির লোক। যদিও তাজুল ইসলামের ব্যাপারেও এই কথাটি প্রযোজ্য যে তিনিও একটি রাজনৈতিক মতাদর্শ ধারণ করতেন, তবে তিনি দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করতে পেরেছেন। আমিনুল ইসলাম নিয়োগ পাওয়ার পরেই তিনি একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের এখানে আমাদের একটু খটকা লেগেছে। তিনি বলেছেন, যারা নিরপরাধী, যারা অপরাধ করে নাই, তাদেরকে হয়রানি করা হবে না। এইখানেই কিন্তু খটকাটা লুকিয়ে আছে, এইখানেই আমাদের সন্দেহ জাগে। কে অপরাধী আর কে অপরাধী না, এই সংজ্ঞার ভিতরে ফেলেই বিরাট ডিলিংসের মাধ্যমে তাদেরকে পার করিয়ে দেওয়া হবে। সেনাবাহিনীর ভিতরের যে গুটি কয়েক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে খালাস দেওয়া হবে। এটি আপনারা লিখে রাখেন। অধিকাংশকে এই খালাসটা দেওয়া হবে কিসের মাধ্যমে? একটা ডিলিংসের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে। যেমন সমঝোতার মাধ্যমে নিলে সেটা চাঁদা হয় না, এই সমঝোতার মাধ্যমে তাদেরকে খালাস দেওয়া হবে। আরো কাউকে অর্থাৎ অ্যামাউন্টটা যে বাড়িয়ে দিতে পারবে তাকে তখন অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে না, বলা হবে তাকে মিছামিছি হয়রানি করা হচ্ছিল, তিনি এইটার সাথে জড়িত ছিলেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সন্দেহটা ওই জায়গায় গিয়ে ঠেকেছে যে শেখ হাসিনাকেও হয়তো একটা সমঝোতার মাধ্যমে মৃত্যুদণ্ডের জায়গায় ওটাকে রিভিউর মাধ্যমে কমিয়ে এনে তাদেরকে রাজনৈতিক করার একটা বন্দোবস্ত করা হতে পারে, এরকমই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এর ভিতরেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কালের কণ্ঠের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনিও কয়েকবার তার যে বক্তব্য
সেখানে তিনি কয়েকবার বলেছেন, ইউনূস সরকারকে দোষারোপ করেছেন, কয়েকজন উপদেষ্টাকে দোষারোপ করেছেন, আর বিএনপির ভূয়সী প্রশংসা করেছেন। অনেকবার তিনি এই কথা বলেছেন যে বিএনপির প্রচেষ্টার কারণেই এবং 3 বাহিনীর প্রধানের প্রচেষ্টার কারণে আমাকে তারা কিছু করতে পারে নাই। এই যে বিএনপির প্রচেষ্টার কারণে, এটার মাধ্যমে কি রাষ্ট্রপতি বিএনপিকে নতুন করে কোনো বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন? এটা কিন্তু ভাববার বিষয়। কারণ তিনি বিএনপিকে এই কারণে বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন যে বিএনপি তার পক্ষে ছিল, এখনো আছে। তাহলে কৌশলে তিনি বিএনপিকে ডুবাচ্ছেন না তো? এই প্রশ্ন কিন্তু সামনে এসেছে। আরো কিছু পরিবর্তন যে হয়েছে সেনাবাহিনীর ভিতরে, এখানে ক্ষমতার কিছু কেন্দ্র আছে, যে জায়গাগুলোতে কোন জায়গাটা পাওয়ার চর্চা হয়, কোন জায়গাটা বেশি শক্তিশালী। এর ভিতরে সবচেয়ে পদাতিক ডিভিশনের ভিতরে পদাতিক ডিভিশন 24, যেটাকে চট্টগ্রাম অঞ্চল নিয়ে গঠিত, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পদাতিক ডিভিশন 55, এটা হচ্ছে যশোর এলাকা নিয়ে। এই যশোর এলাকার এইটার সাথে 22টা জেলা সংযুক্ত। এই জায়গাগুলোতে যারা দায়িত্ব পালন করে, যেমন 24 পদাতিক ডিভিশনে যিনি দায়িত্ব পালন করেন, তিনি পরবর্তীতে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে। তারপরে সাধারণত দেখা যায় উনি সেনাপ্রধান হন, অর্থাৎ যিনি প্রধানমন্ত্রীর দপ্তরে দায়িত্ব পালন করেন তিনি সেনাপ্রধান হন। এটা হাসিনার আমলে এসে কিছুটা পরিবর্তন হয়েছে, তবে আমরা যদি দীর্ঘদিনের একটা তালিকা দেখি তাহলে এই নিয়মের খুব বেশি ব্যত্যয় হয় না। বর্তমান পিএসও যিনি ছিলেন কামরুল হাসান, অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে যিনি ছিলেন, তাকে বদলি করা হয়েছে। তাকে বদলি করে কোথায় দেওয়া হয়েছে? নিয়মটা ছিল কি, তিনি সেনাবাহিনীর ওইদিকে যাবেন, কিন্তু তার ক্যারিয়ারটা আপাতত শেষ হচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে রাষ্ট্রদূত হিসেবে। রাষ্ট্রদূত মানে এটা অনেকটা ওএসডির মতো। তো তার অপরাধ হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তিনি জামাত ঘরানার ছিলেন, এরকম একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। আজব ব্যাপার আমাদের দেশে। তার জায়গায় চট্টগ্রাম, অর্থাৎ ওই 24 পদাতিক ডিভিশনে যিনি দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল মুশফিকুর রহমান, তাকে তারেক রহমান সরকার যখন তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে বাদ দিয়ে দিল, আমি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আচ্ছা, যেহেতু তাজুল ইসলাম এর আগে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই জামাতের নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন, সুতরাং একটা কথা উঠতে পারে যে এই আদালত নিরপেক্ষ না, এই চিফ প্রসিকিউটর নিরপেক্ষ না, তিনি আগে জামাতের আইনজীবী ছিলেন বা এখনো তার সঙ্গে জামাতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে, সুতরাং তারেক রহমান যদি চায় তাকে বাদ দেয় দেউক। এবং এটাও তো সত্য যে একটা সরকার তার পছন্দের লোকদেরকে নিয়োগ দিবে, এটা কিন্তু এখানেই শেষ হওয়ার কথা। গতকালকে বিদায়ী সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেছেন যে কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, কারণ সরকার তার পছন্দের লোক নিয়োগ দিবে, সুতরাং এখানে আমার কিছু বলার নাই। তিনি ভালোভাবে বিদায় নিয়েছেন। তারপর সরকার নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম নামে একজনকে নিয়োগ দিয়েছে, এবং সেই ব্যাপারে আমরা পরে আসবো। ভালো কথা, কিন্তু ঘটনাটা এখানে কিন্তু শেষ না দর্শক। বাংলাদেশে আপনি যখন ভালো কিছু করবেন, সৎ পথে চলবেন, তখন কিন্তু সবাই আপনার বিরুদ্ধে চলে যাবে, এবং যারা অসৎ ব্যক্তি তারা এত সংঘবদ্ধ যে আপনি কিছুই করতে পারবেন না। এবং এই তাজুল ইসলামের বিরুদ্ধে এখন ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে, যেটা প্রথম নিউজ করেছে বাংলা ট্রিবিউন। এবং এই বাংলা ট্রিবিউন একটি আওয়ামী লীগ ঘেঁষা পত্রিকা, এটা আওয়ামী লীগের সমর্থকদের পত্রিকা। এবং তারপর দেখলাম আমরা যে একটু পরেই ডেইলি স্টার রিপোর্ট করলো যে তাজুল ইসলাম এই ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত, এবং এই ঘুষ লেনদেনের বিনিময়ে তিনি এই আইজিপি মামুন এবং আফজাল এদেরকে রাজসাক্ষী বানিয়েছেন। সুতরাং বোঝা গেল যে ঘটনাটা অনেক গভীরে। এবং দেখেন যে গতকালকে কালের কণ্ঠ পত্রিকা, বসুন্ধরা গ্রুপের সেই কালের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক হায়দার আলী, এই হায়দার আলী হচ্ছে একজন আওয়ামী লীগের লোক। এই হায়দার আলী বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির চুপ করে ইন্টারভিউ নিলেন, সেখানে ইউনূসের বিরুদ্ধে যার পণ্যায় নিষেধাজ্ঞার, মানে ইউনূস ক্ষমতা ছাড়ার পরে সবাই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতেছে। এমনকি যে মহাসিন রশিদ একজন আইনজীবী, তিনি বলতেছেন তিনি মামলা করবেন। মানে ডক্টর ইউনূস যে কদিন ক্ষমতায় ছিলেন তিনি কিন্তু কোনো বড় বড় শিল্প গোষ্ঠীকে পাত্তা দেননি। তো যখনই তিনি ক্ষমতা ছেড়ে চলে গিয়েছেন তখনই তার বিরুদ্ধে নানান অভিযোগ, নানান কথাবার্তা, আগে কিন্তু হয় নাই। এখন আবার এই ইউনূস সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার বিরুদ্ধে চলতেছে নানান ষড়যন্ত্র। কেন? কারণ তিনি অন্যায়ের কাছে নতি স্বীকার করেনি। বাট তারপর আমি বলবো যে যেসব অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এগুলো কিন্তু তদন্ত হওয়া উচিত। কিন্তু তদন্ত করে কিছু না পেলে তখন ক্ষমা চাইবে কি? আপনি দেখুন, যেই বসুন্ধরার মালিক শাহ আলম, তিনি বলেছিলেন মৃত্যুর পরেও শেখ হাসিনার সঙ্গে তিনি থাকবেন। তো এইরকম আরো অনেক আছে, আরো বড় বড় যে শিল্প গোষ্ঠীগুলো, তাদের স্বার্থ ইউনূস রক্ষা করেননি, তাদের কথা শোনেননি। ইউনূস তার মতো করে দেশ পরিচালনা করেছেন। আজকে ফরাদ মাজার
সেই গফুর চাচা ফরহাদ মাজার, তার স্ত্রীকে ইউনূস উপদেষ্টা বানিয়েছেন। সেই ফরহাদ মাজার বলতেছে ইউনূস নাকি দেশকে 50 বছর পিছিয়ে দিয়েছেন। দর্শক, আমি আমি না এই মানে শেখ হাসিনা পালিয়ে গিয়ে আমাদেরকে অনেকের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে অনেকেই এত ভালো ভালো কথা বলতেন, তারপর দেখেছি যে চরিত্র কিভাবে তাদের খারাপ হয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা কিভাবে মানে মানে অধপতনে তারা চলে যায়, আমি নিজ চোখে এগুলো দেখেছি। যাই হোক, আমি একটু যদি পড়ে শোনাই যে এরা আসলে তাজুল ইসলামের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে। এতদিন কোনো কথা বলেনি, কিন্তু যেই না ইউনূস সরকার চলে গিয়েছে তারপরে এখন নতুন নতুন কাহিনী বের হচ্ছে। এখন আসলে প্রশ্ন হচ্ছে যে এগুলো সত্যি নাকি তাজুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানে বাংলা ট্রিবিউন লিখেছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ভাঙনের সুর, রাজ সাক্ষী বানিয়ে বাণিজ্যের অভিযোগ। হ্যাঁ, ঠিক একই নিউজ ডেইলি স্টার ছাপিয়েছে ইংলিশে আর কি। তো এখানে লিখেছে যে 24 জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে বড় ধরনের পরিবর্তন এনেছে নতুন সরকার। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে এই পরিবর্তন নিয়ে আলোচনার মধ্যেই ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজ সাক্ষী বাণিজ্য এবং সেটেলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। এখানে যখনই এই চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন হয়েছে, তখনই এই প্রসিকিউশন টিমের ভিতরে দেখা দেয় চরম অস্থিরতা, এবং একজন প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য। বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে পর্দার অন্তরালে বিএনপির রাজনীতি কেমন ছিল শুনলে অবাক হবেন, শুনলে অনেকটা চমকে উঠবেন। এটা থেকে অনেক কিছু বোঝা যায় যে বিএনপি কেমন দল, কতটা নোংরা দল, কতটা ধান্দাবাজ দল, বাটপাট দল। এরা চাণক্য নীতি কতটা সুন্দরভাবে বুঝে এবং অ্যাপ্লাই করতে পারে। যদিও আওয়ামী লীগ থাকলে মজা বুঝতো, এইসব ধান্দাবাজি চলতো না, কিন্তু তারপরেও ওভারঅল দেখেন জামাতের মতো সহজ সরল দল বা এনসিপির মতো অনভিজ্ঞ ছেলেদের সাথে কত বড় বাটপারি করেছে। এটা এখন আপনাদেরকে দেখাবো, আপনারা শুনলে অবাক হবেন যে এরা কতটা ধান্দাবাজ ছিল। এবং বিএনপির যে কৌশলগুলো, এটা জামাত এনসিপি কেউ ধরতে পারেনি। রাজনীতি এমন একটা নোংরা খেলা, রাজনীতিতে কোনো আন্তরিকতা, সততা এগুলোর কোনো দাম নাই। এগুলো অনুসরণ করতে গেলে আপনি মারা খাবেন। রাজনীতিতে হতে হবে ধূর্ত, হতে হবে বাটপার। রাজনীতি করতে হলে, টিকে থাকতে হলে, ক্ষমতা আসতে হলে আপনাকে হতে হবে অনেকটা মুনাফিক। আপনি বলবেন একটা, করবেন একটা, করবেন একটা, বলবেন একটা। আপনি যদি কোনো একটা বিষয়ের প্রতি সিনসিয়ার থাকেন, আন্তরিক থাকেন না, আপনি মারা খাবেন। যেমন জামাত এনসিপি এই কারণে ক্ষমতা আসতে পারেনি, নইলে জনগণের ভোট, জনগণের সমর্থন জামাত এনসিপির পক্ষেই ছিল। বিএনপির মতো চান্দাবাজ দলকে মানুষ ভোট দিয়ে ক্ষমতা আসবে এই বিশ্বাস এখন আমি করি না। আওয়ামী লীগের ভোট এবং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতা এসেছে, এবং সুইং ভোটারদের নানানভাবে জামাতের নানা দুর্বলতার কারণে, জামাতের মিডিয়া উইং এর দুর্বলতা, নির্বাচন পরিচালনা কমিটির অযোগ্যতার কারণে শেষ পর্যন্ত বিএনপি এগিয়ে গেছে। নইলে স্বাভাবিকভাবে যদি জামাত বিএনপি, বা এটা যদি সাপোজ ইউরোপ আমেরিকা হতো, যেখানে রাজনীতিতে নির্বাচনে এরকম ধান্দাবাজি নাই, সেটা ফরেন পলিসি নিয়ে কিছুটা হয়, কিন্তু ওভারঅল ডোমেস্টিক লেভেলে এতটা বাটপারি চলে না, এতটা প্রতারণা চলে না। সেই জায়গায় যদি হতো, অনিবার্যভাবে এবার জামাত এনসিপি ক্ষমতা আসতো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি, সাপোজ এটা যদি ইউকে হতো, ইংল্যান্ড হতো, ইংল্যান্ডে যদি এই 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হতো, চোখ বুঝে জামাত জোট ক্ষমতা আসতো, কেউ ঠেকাতে পারতো না। কারণ বাংলাদেশে নোংরা রাজনীতিতে জামাত উত্তীর্ণ হতে পারেনি। তো বিএনপি কতটা নোংরামি করতে পারে, রাষ্ট্রপতিকে নিয়ে কি করেছে একটু দেখায়, আরো বিভিন্ন বিষয় নিয়ে। বিবিসি বাংলার একটা রিপোর্ট, অন্তর্বর্তী সরকার আমলে কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনার ছিল বিএনপি। ইটস ভেরি সিম্পল। যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেখানে আওয়ামী কোনো অস্তিত্ব থাকবে না, সবকিছু ধুয়ে মুছে সাফ করে নতুনভাবে স্টার্ট করতে হবে। এটা তো সিম্পল ক্যালকুলেশন, জামাত এনসিপি এভাবেই ভেবেছে। কিন্তু না, দেখেন এত রক্ত, এত শাহাদাত, 162 জন শিশু হত্যা, হেলিকপ্টার থেকে গুলি, তারপরে জামাত এনসিপি ছিল ইমোশনাল। তারা একটা ভালো মানুষকে সরকার প্রধান বানিয়েছে। এমনকি তারা জুলাই রক্ষা, জুলাই আন্দোলন, ফেসিবাদের বিরুদ্ধে বিচার, ফেসিবাদের কাঠামো ভেঙে দেওয়া, এগুলো নিয়ে ব্যস্ত। আর ঠিক ওই সময়টায় 5 আগস্টেই দুপুরের পর সবাই একটা দেশের স্ট্যাবিলিটি, জামাত এনসিপি সবাই ব্যস্ত যে না, দেশে এখন পুলিশ নাই, রাষ্ট্র কার্যত অচল, অকার্যকর, অতএব এখন বড় ধরনের কোনো অঘটন যাতে না ঘটে, এজন্য আমাদেরকে পাহারা দিতে হবে। জামাতের লোকজন পাহারা বসিয়ে দিল। তারা শিবিরের ছেলে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে নেমে গেল। আজকে যারা এনসিপি করে, তখন যারা এই সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা সবাই ট্রাফিক কন্ট্রোল করতে রাস্তায় নেমে গেল। মানুষের জানমালের নিরাপত্তা যেটা পুলিশ বা রাষ্ট্র দিবে, ওইটা নিয়ন্ত্রণ করতে জামাত এনসিপি তখন ছিল না, মানে আজকে যারা এনসিপি করে তাদের পূর্বপুরুষরা, পূর্বশরীরা, তারা রাস্তায় নেমে গেল।
আর এই সময় বিএনপি কি করেছে? বিএনপি মিডিয়া দখল করেছে, আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। বুঝতে পারছেন চালাকি কত প্রকার কি কি? যেখানে শোক, আমার ভাই শহীদ হয়েছে, তার কবর খুঁজে পাই না, তার লাশ কোন হসপিটাল আছে, জামাতের শিবিরের লোকেরা তারা এক হসপিটাল থেকে আরেক হসপিটালে দৌড়ায়, লাশগুলো শনাক্ত করতে হবে, জানাজা পড়তে হবে। আর বিএনপি ওই সময়টায় টেলিভিশন চ্যানেল দখল করে, পত্রিকা দখল করে, এবং যে সময়টায় সবাই আল্লাহর কাছে দোয়া করছে, আলহামদুলিল্লাহ বলছে, শুকরানা নামাজ পড়ছে, রাস্তায় দাঁড়িয়ে উজু করে নামাজ পড়ছে 5 আগস্ট 3টার দিকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।